ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আমাদের আজকের পরিবেশন থাবা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতাম না যদি দীর্ঘ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাতের দিকে যে রাস্তাটা গেছে সেই দিকেই হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটা সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডান হাতের রাস্তা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার ওপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এইটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদি তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেলের প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়ায় দাঁতে দাঁত কাঁপুনি ধরছিল। মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতে তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুঁতখুঁতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারের একটা কুঁচো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মেধো আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা আলো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ও তুমি? তা এত রাতে অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটা হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ঝালোটা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে
সাইকেল চড়ে বসলাম। আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটা মনে মনে আওড়ে উঠলাম, ও কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়ি ঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিসব ফন্দি এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা নিচের দিকে অনবরত নেমে যেতে লাগলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কাঁদতে কাঁদতে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরো একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসলো। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম ভালো করে। তারপরেই ভয়াত্ম কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছলো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই একসময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু কাঁপার ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে, তা কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেল চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোন রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে,
বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথার রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতে রাস্তাটা নামলেই আরো 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানে সেই ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর আমাবস্যার রাতে নাকি সারা জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা প্রতীককে ভুল পথে চালিত করে মজা দেখে। ঘণ্টাখানেক অবধি আমি এ সকল ঘটনাগুলোকে এতটুকু পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর আমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদূর প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে পৌঁছলাম সেই শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা এই পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এই পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট অসৎ শেওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে যায় সে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় যেন শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান সেই তখন আর অতটা ভীতির সঞ্চয় করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনের অশরীরটা কোথায় চলেছে? আমার সাথে কি বাড়ি অবধি যাবে নাকি? কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলাকে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকে। নিচু মালাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধহয়। তারপরেই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো। সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরটা দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, তবুও বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে আমি বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মিলিয়ে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথা বিন্দুমাত্র নেই, শরীরের তাপমাত্রাও পুরো স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর
শ্মশানের রাস্তাটা এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে ছড়িয়ে আছে, আর ঘাস বিছানার মাঠটাও রয়েছে আগের মতোই সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মাথাটা আবারও ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, পেটে পেটে ঘাস আর লোহার চুলটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। তো শেষ হলো আজকের নিবেদন থাবা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের গল্পে।